আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমাদের পড়ার বিষয় হলো HTML ফন্ট। HTML ফন্ট নিয়ে আলোচনার পাশাপাশি এর ব্যবহারিক ক্লাসটুকু আজকে আমরা দেখে নিব। HTML এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ফন্ট ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা আমরা সবসময়ই চাই আমাদের যে উপস্থাপনটুকু হবে, লিখিত উপস্থাপনটুকু, সেটি যেন দেখতে সুন্দর মাধুর্যপূর্ণ হয়, তাই না? কোনো লেখা ও অক্ষর দেখতে কেমন হবে, অথবা বলা যায় এর বাহ্যিক অবয়ব কেমন হবে, সেটিকে বলা হয় থাকে ফন্ট। ফন্টকে কোনো ডকুমেন্টের প্রাণ বলা যায়। ফন্ট ওয়েব পেজকে সুন্দর করে তোলে। কেননা আমরা যখন কোনো কিছু লিখতে যাই, এই লেখাটি কখনো কখনো আমরা কালার দেখতে চাই, কখনো কখনো ছোট বড় করতে চাই, আবার আমরা নর্মাল সবসময় যেটি ব্যবহার করি ইটালিক করতে চাই। তো এরকম কাজ করার জন্য এর বাহ্যিক যে অবয়ব, এটি হলো ফন্ট। তো আমরা ফন্টের কাজ করতে গিয়ে এতে ব্যবহৃত অ্যাট্রিবিউট এবং ট্যাগগুলো দেখে নেব। তো অনেক সময় আমরা দেখি যে কোনো কাজ করতে গিয়ে অ্যাট্রিবিউটগুলো সবসময় হয়তো খুব বেশি গুরুত্ব বহন করে না, তবে ফন্টের ক্ষেত্রে এর অ্যাট্রিবিউটগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমি আমার ওয়েবসাইটের লেখাগুলোকে কীরকম করে দেখতে চাই, সেই অংশের মূল কাজটি করে থাকে এতে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো। তো আমরা প্রতিদিনকার ক্লাসের মতো এতে ব্যবহৃত অ্যাট্রিবিউট এবং ট্যাগগুলো আলোচনা না করে আজকে আমরা সরাসরি ব্যবহারিক ক্লাসে এর অ্যাট্রিবিউটগুলো এবং ব্যবহৃত ট্যাগগুলো সম্পর্কে জেনে নেব। তো আমরা জানি HTML এ কাজ করতে চাইলে একটি টেক্সট এডিটরের প্রয়োজন হয়। আমরা যেহেতু ইতিপূর্বের ক্লাসগুলোতে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে কাজ করছি, আজকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে কাজগুলো এগিয়ে নিয়ে যাব। আমরা জানি প্রথমে HTML মূল স্ট্রাকচারটি করে নিতে হয়। যেহেতু HTML এর অনেকগুলো ক্লাস আমরা করেছি, এই বিষয়ে আমাদের সার্বিক ধারণা হয়ে গেছে। তাও আমি প্রতিদিনের ক্লাসে একবার করে কিন্তু এর মূল স্ট্রাকচারটি দেখিয়ে দিই, কেননা মূল স্ট্রাকচার ছাড়া কোনোভাবে HTML এর কাজ করা যায় না। তাহলে আমরা প্রথমে মূল স্ট্রাকচারটি একটু লিখে নিই। এতটুকু কাজ কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আমাদের এই টাইটেলের মাঝখানে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি, তবে সেটি অবশ্যই যেন এই যে পড়াটি পড়ছি সেটি রিলেটেড হয়। তো আমি এই টাইটেল বিষয়টিকে কখনোই বেশি গুরুত্ব দেইনি, কেননা এই হেডের ভিতর আমাদের কখনোই এই রান করলে ব্রাউজার এটি প্রদর্শন করে না। তো আমরা আমাদের মূল কাজটি করব হলো বডি অংশের ভিতরে। আমরা যেহেতু ফন্টের কাজ করছি, তাই প্রথমে কি করব, ফন্ট ট্যাগ ব্যবহার করে নেব। এক্ষেত্রে আমরা কি হেড হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমি হেড টু ব্যবহার করছি। হেডিং এর ব্যবহার সম্পর্কে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। আমি লিখে দিলাম HTML ফন্ট। এটি মূলত ফন্টের কাজ নয়, এটি বাহ্যিক একটি বিষয়, অন্য একটি বিষয় এখানে নিয়ে আসছি। তো আমরা মূলত ফন্টের কাজ যেহেতু করব, তাই প্রথমে ফন্ট ট্যাগটি ব্যবহার করে নিলাম। ফন্ট ট্যাগটি আমরা ক্লোজও করে নিব। এখন আমি এখানে কি লিখতে চাই, ধরো এটির ভিতর আমি কোনো লেখা লিখতে চাই। আমি লিখলাম আমারও পড়ানো যাহা চাই। তো এতটুকু অংশের ফন্টের ব্যবহারিক অংশটুকু এখন আমরা দেখব। তো আমরা বুঝতে পারছি যে ফন্টের কাজ করতে গিয়ে অবশ্যই ফন্ট ট্যাগ ব্যবহার করতে হয়। আর এতে ব্যবহৃত অ্যাট্রিবিউট অনেকগুলো থাকলেও সচরাচর যতগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তার মধ্যে আমরা সীমা করে দিতে পারি যে আমরা 3টি অ্যাট্রিবিউট সবসময়ই দেখাবো।
তিনটি অ্যাট্রিবিউটের মধ্যে কি রয়েছে? প্রথমে রয়েছে সাইজ, মানে হলো আমার এই যে এই লেখাটুকু কতটুকু ছোট বড় হবে এর আকার নির্ধারণ করার জন্য সাইজ অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয়। তার আগে আমরা এটিকে সেভ করে নেই, এটিকে কোনো সেভ করা হয়নি। আমরা জানি যখন নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করা হয় তখন এটিকে সেভ করলে কালারটি চেঞ্জ হয়ে যায়। সেভ করার প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি, ফাইলে গিয়ে সেভ অংশে গিয়ে তারপর এখানে সেভ করে নিতে হয়। আমরা আজকে সেভ নামে সেভ করছি এটি। .html এক্সটেনশনটি বাধ্যতামূলকভাবে দিতে হয়, এরপর সেভ করে নিতে হয়। দেখো সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল। তো যেটি বলছিলাম সেটি হলো এই সাইজ অ্যাট্রিবিউটটি কেন ব্যবহার করা হয়, এখানে লেখাটি কতটুকু ছোট বড় হবে। আচ্ছা, আমি প্রথমে এই সাইজ অ্যাট্রিবিউটটি ব্যবহার করলাম না করে এটিকে যদি সেভ করে আমি রান করি, তো ফলাফল আকারে আমরা এখানে এটা হেডিং টেগের ব্যবহার দেখেছি আমরা। আর এখানে দেখো একটি ছোট লেখা আমরা দেখতে পাচ্ছি। আমি এটিকে যদি বড় করে দেখাচ্ছি, দেখো এই লেখাটি তুলনামূলক ছোট এসেছে। আর ডিফল্ট আকারে মূলত যে লেখাটি এসেছে সেটি হলো এর সাইজ হলো 3। তো আমরা এখন এটিকে ছোট বড় করতে পারি, 1 থেকে শুরু করে 7 এরকম মান পর্যন্ত আমরা করে নিতে পারি। তাহলে আমরা এখন এর সাইজ অংশটি দেখে নিব। সাইজ আমি কত দিতে চাই? যদি আমি 5 ব্যবহার করতে চাই বা 6 ব্যবহার করতে চাই, আমার ইচ্ছে অনুযায়ী আমি এটিকে 6 ব্যবহার করলাম। সেভ করে রান করতে চাই, দেখো নর্মাল যে আগের লেখাটি ছিল এই লেখার চেয়ে অবশ্যই বড় হয়ে গেছে। আমরা যদি এটিকে 7 ব্যবহার করতে চাই, সেভ করে রান করে নিব, দেখো লেখাটি কিন্তু আগের চেয়ে আরো বড় হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি যে ফন্টের আকার নির্ধারণ করার জন্য সাইজ অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয়। আচ্ছা ফাইন, এরপর আমরা দেখব এতে কি কি কালার ব্যবহার করা যায়। তো আমি কালার ব্যবহার করছি, দেখো রেড ব্যবহার করে এটিকে সেভ করে রান করতে চাই, দেখো লেখাটি কিন্তু কালার হয়ে গেল। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছো। তবে এতটুকু বুঝলে আমাদের ক্লাসের কাজ কিন্তু হয়ে গেল না, মানে কালারের কাজটি শেষ হয়ে গেল না। আমরা এ পর্যন্ত কালারের কাজটুকু HTML এর সাহায্যে 3টি প্রক্রিয়ায় করতে পারি। 3টি প্রক্রিয়ার মধ্যে একটি হলো সরাসরি প্রক্রিয়া। সরাসরি প্রক্রিয়া কি? আমি কালার লিখে আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটি এখানে লিখে দিলাম, এটিকে বলা হচ্ছে কি সরাসরি প্রক্রিয়া। যেমন এখানে আমি যদি গ্রিন লিখে দেই এবং এটিকে সেভ করে রান করে নেই, দেখো লেখাটি কিন্তু গ্রিন হয়ে গেল। এটিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা যখন সরাসরি কালারের নামটি লিখে দিব সেটিকে বলা হয়ে থাকে যে সরাসরি নাম লিখে দেওয়ার একটি পদ্ধতি। এখানে আমি ইয়েলো ব্যবহার করতে পারি, ব্লু ব্যবহার করতে পারি, নেভি ব্যবহার করতে পারি, পার্পল ব্যবহার করতে পারি। তার মানে হলো কালারের সরাসরি নামগুলো আমরা লিখে দিতে পারি। তবে এই প্রক্রিয়া কিন্তু উৎকৃষ্ট প্রক্রিয়া নয়। এরপর রয়েছে একটি কোড ব্যবহার করে কালার করার প্রক্রিয়া। তাহলে আমরা কি কি কোড ব্যবহার করতে পারি আমি দেখিয়ে দিচ্ছি কি কাজ করতে হবে। আমি লিখলাম RGB। এই RGB দিয়ে বোঝানো হয়ে থাকে রেড, গ্রিন, ব্লু। এটি একটি HTML এ ব্যবহৃত কোড। এটি লিখে আমরা কোডটি মূলত লিখে নিব একটি ব্র্যাকেট ব্যবহার করে। আমি ধরো কাজ করলাম 02550। এখন এটিকে যদি আমি ব্র্যাকেট শেষ করে সেভ করে রান করতে চাই তাহলে কি ফলাফল পাচ্ছি একটু লক্ষ্য করো। কালার কিন্তু আমি চেঞ্জ পেয়ে যাচ্ছি। এই যে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একটি কোড ব্যবহার করে, এই কোডটি কোথা থেকে আমি পেলাম? এই কোডটি তোমাকে আগে থেকে জানা থাকতে হবে, মানে কতগুলো কোড দেওয়া হয়েছে, এই কোডের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি। এখন এগুলো কি তুমি মুখস্থ করবে? তুমি যখন HTML এ কাজ করতে যাবে, একজন ওয়েব ডিজাইনার হবে, তখন তোমাকে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কেননা তুমি এই লিস্টগুলো আগে থেকে পেয়ে যাবে এবং গুগলে সার্চ করলে এগুলো পাওয়া যায়। তো
তো আমরা কয়টি প্রক্রিয়া পড়েছি? প্রথমে সরাসরি প্রক্রিয়া পড়েছি এবং একটি কোড ব্যবহার করা দেখেছি। এখন এই কোড ব্যবহার করার বিষয়টি কোনোভাবেই তোমরা কাজ করবে না। কেন করবে না? কেননা এই কোড ব্যবহারের সকল ব্রাউজার কিন্তু গ্রহণ করে না। আমরা বলতে পারি সকল ব্রাউজার এই কোডগুলোকে চিনে না। তাহলে সার্বজনীন হিসাবে যে কোডটি ব্যবহার করা যায় বা কোনো কিছু ব্যবহার করা যায় বা যে প্রক্রিয়া রয়েছে সেই বিষয়টি আমরা একটু শিখে নিব। প্রথমত আমি তোমাদেরকে বলে নিব যে তোমরা যখন পরীক্ষায় লিখতে যাবে এবং কালারের কথা উল্লেখ থাকবে তখন তোমরা সরাসরি কালারটি ব্যবহার করবে। তবে অনেক সময় আমাদের অবজেক্টিভে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম প্রক্রিয়াতে একটি কোড এসে থাকে, তখন আমাদের কিছু কোড সম্পর্কে ধারণা থাকতে হয়। তো আমরা এরপর আরও একটি প্রক্রিয়া তোমাদেরকে দেখাবো। তো আমরা কি প্রক্রিয়া দেখাতে পারি? যেমন ধরো যে প্রক্রিয়াটা দেখাচ্ছি সেটির প্রথমেই হ্যাশ দিয়ে নিতে হয়। হ্যাশ দিয়ে আমি দুইটি অ্যাপ ব্যবহার করলাম, এরপর দুইটি শূন্য ব্যবহার করলাম, আবারও দুইটি শূন্য ব্যবহার করলাম। এর বিস্তারিত পড়ানোর আগে আমি যে এক্সাম্পলটি দিয়েছি এখানে দেখো, হ্যাশ FF0000, এটি দিয়ে আমি সেভ করে আগে রান করে নিব। দেখো তো একটি লাল কালার এসে গেল। এখন বিষয়টি কি? আমি এখানে একটি কোড ব্যবহার করেছি যেটিকে বলা হয় দেখে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কোড। এটি ব্যবহার করার সাথে সাথে এটি রেড হয়ে গেল। এখন এটি আমি কিভাবে বুঝবো যে এইটি দিয়ে রেড হবে? সেটির জন্য আগে থেকে তুমি কিছু বিষয় জেনে নিতে পারো। গুগলে সার্চ করলেই এই বিষয়গুলো তুমি পেয়ে যাবে। তো মূলত কি পাবো সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে কোডগুলো দেয়া আছে। এখানে যে কোনো কোড ব্যবহার করলে তুমি এর কালার পেয়ে যেতে পারো। যেমন ধরো আমি যদি এই যে এই কালারটি ব্যবহার করেছি, এখন দেখো এটি রেড হয়ে গেল এবং এটির কালার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেড। এখন যদি আমি এই অংশটি ব্যবহার করি তাহলে কি পাচ্ছি একটু লক্ষ্য করো। এখানে যা দেয়া আছে আমি সেই অংশটি ব্যবহার করব। এখানে কি দেয়া আছে? দুইটি শূন্য দেওয়া আছে, দুইটি সি দেওয়া আছে, দুইটি শূন্য দেওয়া আছে। তাহলে আমি শূন্য শূন্য ব্যবহার করলাম, দুইটি সি ব্যবহার করলাম, শূন্য শূন্য ব্যবহার করলাম। এটিকে আমি সেভ করে রান করতে চাই। লক্ষ্য করো কি এসে গেল আমাদের। এখানের যে কালারটি ছিল, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি যে ছিল এই সেলের, এই কালারটি কিন্তু এসে গেল। তাহলে এই এতগুলো কালারকে আমি মুখস্থ করব না? মুখস্থ করব না। আমরা আমাদের সিলেবাস কভার করতে গিয়ে কিছু বিষয় কেবল মুখস্থ রাখবো, যেহেতু আমাদের অবজেক্টিভের প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমরা কিছুক্ষণ আগে একটি কোড দেখেছিলাম, আমি নিচে একটু লিখে দেখাচ্ছি। আমি কি ব্যবহার করেছিলাম? RGB, এবং এই কালারটি দিয়ে কি কি বলেছি? রেড, এটি গ্রিন, তারপর এটি দিয়ে ব্লু বুঝিয়েছিলাম। এখন এটি মূলত তোমার কোনো সিস্টেম নয়, আমি তোমাদেরকে মনে রাখার একটি টেকনিক কেবল বলে দিচ্ছি। যেহেতু এখানে প্রত্যেকটি, এখানে তিনটি দেখো RGB, আমরা তিনটি বর্ণ ব্যবহার করেছি এবং আমরা বলতে পারি যে এই একটি বর্ণের জন্য এখানে দুটি ডিজিট নিয়েছে। আচ্ছা, তাহলে আমি আবারও আগের লেখাটি লিখে দিচ্ছি, FF0000। এটি আমি আবার বলে দিচ্ছি, এটি কোনো পড়ার প্রক্রিয়া নয়, এটি মনে রাখার জন্য একটি টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমি রেড করতে চাই। রেড করার জন্য প্রথম দুটি ডিজিটকে F দিবে, আর বাকি মানগুলোর প্রয়োজন নেই, যেহেতু এখানে রেড কালারটি আছে, বাকি মানগুলো শূন্য হয়ে যাবে। তাহলে এটিকে যদি সেভ করে নেই, রান করে নিচ্ছি, দেখো এটি রেড হয়ে গেল। আর এটি কিন্তু বাড়তি জিনিস, এটি দেখানোর জন্য শুধু দেখাচ্ছি। ওকে ফাইন। এরপর দেখো এখন আমি গ্রিন করতে চাই। যে গ্রিন করতে চাইলে শুধু গ্রিনের অংশটি F রেখে বাকি মানগুলো শূন্য করে দিলে হয় না? নিশ্চয়ই হয়ে যায়। তাহলে আমি বাকি মানগুলোকে শূন্য করে দিচ্ছি। যে শুধু গ্রিন করতে চাই, বাকি মানগুলোকে শূন্য করে দিলাম। রান করতে চাই, দেখো তো অবশ্যই আমরা লেখাটি গ্রিন পেয়ে গেলাম। একইভাবে যদি আমি ব্লু করতে চাই, তার মানে বুঝে গেছো যে প্রথম চারটি শূন্য ব্যবহার করে লাস্টের মানটিকে F ব্যবহার করতে চাই, সেভ করে রান করতে চাই। দেখো তো আমাদের কিন্তু এটি ব্লু হয়ে গেল। এটি একটি টেকনিক দেখিয়েছি মাত্র। তো এরকম এখানে যে কোডগুলো দেওয়া আছে, এই কোডগুলো দিয়ে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। যেমন ধরো আমি এখানের এই কালারটি আনতে চাই,
বা এই কালারটি আমরা নিশ্চয়ই দেখিয়েছি, ব্লু দেখিয়েছি, যেহেতু আমি এরকম একটি কালার আনতে চাই, তাহলে এই কালারটি ব্যবহার করার জন্য কি করতে হবে আমাদের? এখানে লেখা আছে 2টি শূন্য 2টি 9 2টি F দেওয়া আছে, তাহলে 2টি শূন্য 2টি 9 ব্যবহার করে এটিকে আমি রান করে নিব। দেখো তো এইখানের যে কালারটি ছিল এই কালারটি পেয়ে গেলাম কিনা? হ্যাঁ, এই কালারটি আমরা পেয়ে গেছি। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের ফন্টের কালার করার জন্য অসংখ্য কোড রয়েছে। এখানে আমি যে কালারগুলো দেখিয়েছি এছাড়াও কিন্তু প্রচুর কালার রয়েছে, ওগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা মূলত কি শিখলাম? যে ফন্টের সাইজ পরিবর্তন করা যায় কিভাবে এবং কালার চেঞ্জ কিভাবে করা যায়। এর মাঝখানে আমি তোমাদেরকে হোমওয়ার্কটি দিয়ে নিব। প্রথমে আমি হোমওয়ার্কটি দিয়ে নিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে তারপর আমরা ক্লাসকে এগিয়ে নিয়ে যাব। তো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ তোমাদের হোমওয়ার্কটি। এই কাজগুলো একটি নির্দিষ্ট যে সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করে তোমরা অবশ্যই এটিকে জমা করবে। তো এখন আমরা পুনরায় চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তো এখন আমরা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব। মূলত আমরা প্রায় সময় কাজ করতে গিয়ে ফন্টের ফেস কীরকম হবে বা স্টাইল কীরকম হবে সেই কাজটিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। তো এক্ষেত্রে আমরা ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করব। ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কি কাজ মূলত করব? দেখো এখানে আমরা কি ব্যবহার করতে পারি। আমি তোমাদের সরাসরি ব্যবহারিক অংশ দেখাতে যাচ্ছি। আমরা যখন আমাদের MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করতে যাই তখন যেটির ব্যবহার প্রায় সময় করে থাকি। এখানের কিছু স্টাইল দেয়া থাকে, কোন স্টাইলে আমি লেখাটি রাখতে চাই। তো এখানে যে স্টাইলগুলো দেওয়া আছে এই ফেজে যদি আমি এই স্টাইলগুলোকে ব্যবহার করি তাহলে এখানের যে লেখাটি আছে লেখাটি এই স্টাইলের হয়ে যাবে। তো আমি যে কোনো একটি সিলেক্ট করে নেই। যেমন ধরো এখানে আলজেরিয়ান লেখা আছে, আমি এখানে আলজেরিয়ান লিখতে চাই। এটি লিখে যদি আমরা রান করে নেই, দেখো তো লেখাটির স্টাইল কিরকম হয়ে গেল। আমি যেহেতু এই স্টাইলটি করতে চেয়েছিলাম তাই দেখো এইরকম চেঞ্জ হয়ে গেল। এটি তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে HTML এ কাজ করতে গিয়ে আমাদের সাইজ, ফেস, কালার এই তিনটি অ্যাট্রিবিউট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তার মধ্যে ফেজ অ্যাট্রিবিউটটি আমরা কিভাবে ব্যবহার করছি, এখানের যে স্টাইলগুলো আছে আমি ইচ্ছে মতো স্টাইল ব্যবহার করলেই সেই কাজটি কিন্তু করতে পারি। তো আমি আরও একটি স্টাইল পরিবর্তন করতে চাই। যেমন ধরো আমি এখানের অন্য একটি স্টাইল সিলেক্ট করে নেই। এখানে দেওয়া আছে ব্রডওয়ে, আমি এই স্টাইলটি দিতে চাই। তাহলে এটি যদি দেই, এটি পরিবর্তন করে ব্রডওয়ে লিখে নেই। এটি দিয়ে রান করে নিচ্ছি। দেখো তো লেখাটি কিরকম হয়ে গেল। আমরা একটু বানানটি দেখে নেই, বানানটি কি ছিল। BROAD, নিশ্চয়ই বানানটা ভুল হয়েছে। দেখো BROAD ছিল, এখানে এ ব্যবহার করা হয়নি। ওকে ফাইন, এখন এটিকে সেভ করে রান করে নিচ্ছি। দেখো তো লেখাটি এরকম হয়ে গেল কিনা। এখানের যে স্টাইল ছিল এই স্টাইলটি দেখো একই রকম হয়ে গেল। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের এই পেজটি একটি ওয়েব পেজে কতটুকু গুরুত্ব বহন করে। একটা স্টাইল পরিবর্তন করার জন্য আমরা এখানে এই মানগুলোকে ব্যবহার করতে পারি। তো আমি তোমাদের আর একটি অংশ দেখিয়ে দিই, যেহেতু সবগুলো দেখিয়ে দিয়েছি। এখানের ফেস, তারপরে সাইজ, কালার অংশ দেখিয়ে দিয়েছি। এখানের এক্সাম্পল অসংখ্য আছে। তো আমরা আর একটি পরিবর্তন করে দেখিয়ে দিই। বেশি থাকলে যে অবস্থাটা হয়, আসলে কোনটি ব্যবহার করব সেইটি অনেক সময় আমরা সিলেক্ট করতে পারি না। আচ্ছা, আমি এই অংশটি ব্যবহার করি, MB তারপরে BOLI, এটি ব্যবহার করি।
এটিকে যদি আমি সেভ করে নেই এবং রান করি, তাহলে দেখো এটির ফেস কিন্তু পরিবর্তন হয়ে গেল, স্টাইলটি পরিবর্তন হয়ে গেল। তোমরা এখন এই ফেস বিষয়ে নিশ্চয়ই খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে আমাদের কি কি কাজগুলো করতে হয়। তাহলে আমরা কি কি শিখলাম আমি পুনরায় একবার রিপিট করে দিচ্ছি। ফন্ট ট্যাগ ব্যবহার করার জন্য, ফন্টের কাজ করার জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আর ফন্ট ট্যাগটি কন্টেইনার ট্যাগ ব্যবহার করলাম। আর মূলত এই ফন্টের কোন অংশটি গুরুত্বপূর্ণ, এখানে ব্যবহৃত এট্রিবিউটগুলো হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাইজ এট্রিবিউট আমরা ব্যবহার করলাম এটি লেখাটিকে আকার নির্ধারণ করার জন্য, ছোট বড় করার জন্য। আর কালার ব্যবহার করার সময় তোমাদের পরীক্ষায় যদি কোড বিষয়ে কোনো কিছু বলা না থাকে তাহলে অবশ্যই সরাসরি ব্যবহার করতে পারবে, তবে সবচেয়ে বেশি হলো হেক্সাডেসিমাল কোড অংশটি ব্যবহার করা। আর এই অংশটির তোমরা কয়েকটি বিষয় সম্পর্কে শুধু মুখস্থ রাখতে পারো, বা একটি টেকনিক দিয়ে দিয়েছি, এই টেকনিকে তোমরা মনে রাখতে পারো। এরপর এই ফেজ অংশটি তোমরা বুঝতে পেরেছো যে স্টাইলটি কিরকম হবে, এটি দেখতে অক্ষরগুলো বা বর্ণগুলো বা বাক্যটি দেখতে কিরকম হবে সেটি করার জন্য আমরা এই ফেজ অংশটি ব্যবহার করে থাকি। এখন আমরা আরো একটি বিষয় সম্পর্কে পড়তে পারি, সেটি হলো এখানে আমরা বাংলা লিখতে চাই। তো বাংলা লেখার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটির মধ্যে সবচেয়ে উত্তম প্রক্রিয়া কোনটি সেটি আমরা দেখে নিই। আচ্ছা, বাংলা লেখার জন্য এখানে তোমাকে প্রথমেই কি করে নিতে হবে সেই অংশটি একটু। বাংলা লেখার জন্য তোমরা এই ফেজের ভিতরে প্রথমে লিখে নিবে, এটি লিখে এমজি লিখে নিবে। এটি লিখে তুমি কি করবে, এটি লিখে এই বাংলা লেখার জন্য বাংলাটি অন্য কোনো টেক্সট এডিটরে লিখে বা যে কোনো জায়গা থেকে লিখে এনে এখানে তুমি সরাসরি বসিয়ে দিবে। তো আমি বাহির থেকে সরাসরি একটি বসিয়ে দেওয়ার, তো আমি ওয়ার্ডে আগে একটি লেখা লিখে নিচ্ছি। দেখো এই লেখাটি এখন আমি কপি করে নিয়ে আসতে পারি। এটিকে যদি আমরা এখন এখানে বসিয়ে দেই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অন্য যে কোনো জায়গা থেকে এনে আমরা লেখাটি এখানে বসিয়ে দিব। আর এই ক্ষেত্রে ফেজ দিব হলো চৈতন্যে এমজি। এখন এটিকে যদি আমরা সেভ করে রান করে নেই তাহলে আমরা এরকম একটি লেখা দেখতে পাচ্ছি। এখন এই যে এখানে এই যে এরকম অংশটুকু দেখতে পাচ্ছ সেটি হলো ব্রাউজার কিন্তু এই বিষয়ে বাংলা লেখাকে সরাসরি এইচটিএমএল গ্রহণ করতে পারে না, এই কারণে এই লেখাগুলো এরকম হয়ে গেছে। এই লেখাগুলো হলো যে আমাদের যে ইংলিশ লেখাটি ছিল এই লেখাটি এই শটনি এমজি ব্যবহার করার কারণে আমাদের এই লেখাটি এরকম হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো যে এই লেখাটি কেন এরকম হয়ে গেল। কেননা আমি দেখাচ্ছি আবার, এখানে ফেজ ব্যবহার করেছি, এটি বাংলা লেখার জন্য এটি ব্যবহার করেছি, আবার এখানে লিখেছিলাম এটি করার জন্য আমাদের এই ব্রাউজার এরকম করে প্রদর্শন করে দিয়েছে। আচ্ছা, এটিকে যদি আমরা কেটে দেই, এখন এটিকে সেভ করে রান করে নেই, দেখো এই লেখাটি এসে গেল। আর এইটি কিন্তু বাহ্যিক অংশ ছিল, এটি বারবার আমাদেরকে ডিস্টার্ব করছে, তাই না? এটিকে এখন বাদ দিয়ে দিই। তাহলে বাংলায় কিভাবে লিখতে হয় এইচটিএমএল এ সেটি তোমরা বুঝতে পেরেছো। আর অবজেক্টিভের জন্য সবসময় মনে রাখবে তোমরা শূন্য এমজি অংশটি ব্যবহার করবে বাংলা লেখার ক্ষেত্রে। তোমরা নিশ্চয়ই এখন এই সাইজ, কালার এবং ফেজের ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছো। আমাদের ব্যবহারিক কাজ কিন্তু শেষের দিকে। আমরা আমাদের এইচটিএমএল এর যাবতীয় সকল কাজ, ব্যবহারিক কাজগুলো কিন্তু অলরেডি দেখে নিয়েছি। যারা এই ক্লাসগুলো আগের ক্লাসগুলো করেনি তারা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আমি বলবো যারা সম্পূর্ণ নতুন করে ক্লাসগুলো দেখবে তারা যেন একেবারে প্রথম থেকে এইচটিএমএল এর প্রথম ক্লাস থেকে দেখে আসো, এতে তোমাদের কাজটি সহজ হয়ে যাবে। কেননা তোমরা প্রায় সময় নির্দিষ্ট একটি কাজ করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলো। এটি করার কারণ হলো আগের ধারাবাহিক ক্লাসগুলো না দেখার কারণে। কেননা এক্ষেত্রে একটি নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখতে হয়। এখানের অনেক বিষয় এসে যায় যেটি ইতিপূর্বে বোঝানো হয়ে গেছে, এখানে এসে হয়তো বোঝানো হচ্ছে না,
পুনরায় এখানে যখন এই কাজটি ব্যবহার করা হয় আগের কাজটি, তখন তোমরা ওই কাজটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে পারো না। এটি বড় কারণ হলো এর আগের ক্লাসটি না করার কারণ। তো আমরা যেহেতু ব্যবহারিক অংশগুলো দেখে নিয়েছি, এরপর আমরা আমাদের থিওরি অংশগুলো দেখে নিব। আমি আমার প্রত্যেকটি ক্লাসে কিন্তু এরকম করে পড়িয়ে যাচ্ছি, কেননা সরাসরি থিওরি অংশগুলো বিস্তরভাবে পড়াতে গেলে মূল অংশটি কিছুই বোঝা যায় না। এই কারণে আমি থিওরি অংশের মোটামুটি প্রাথমিক ধারণাগুলো দিয়ে ব্যবহারিক ক্লাসটা আগে করে নিই। যখনই তুমি ব্যবহারিক ক্লাসটা করে নিতে পারো, তখনই কিন্তু থিওরি ক্লাসটি খুব সহজভাবে বোঝা যায়। এই কারণে আমি আবার যদি তুমি প্রাথমিকভাবে এই একটু একটু থিওরি ক্লাস না বোঝাও, তাহলে কিন্তু এর ব্যবহারিক ক্লাসটি বোঝা যায় না। এই কারণে এর প্রাথমিক ধারণাগুলো আগে বুঝিয়ে ব্যবহারিক ক্লাসটি করে এরপর থিওরি অংশটি বিস্তারিতভাবে আমরা পড়িয়ে নিই। আমি আশা করি যে তোমরা তোমাদের এই যে ব্যবহারিক ক্লাসগুলো দিয়ে আমি কিন্তু আলোচনা সাপেক্ষে ব্যবহারিক অংশগুলো সবসময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এগুলো দিয়ে তোমরা নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছ। এরপর আমরা আমাদের ক্লাসগুলো থিওরি অংশগুলোকে দেখে নেব। তো থিওরি অংশ কিন্তু তোমরা খুব সহজভাবে এখন বুঝতে পারবে, কেননা ব্যবহারিক অংশ যেহেতু বুঝে গেছো, থিওরি অংশটি তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আশা করি প্রত্যেকে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ক্লাসের সাথেই থাকবে। দেখা হবে আগামী ক্লাসে। প্রত্যেকেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।